শিক্ষার্থীরা, তোমাদের আজকে দশম শ্রেণীর আত্মকর্মসংস্থান ক্লাসে তোমাকে স্বাগতম। আশা করছি সবাই ভালোই আছো এবং যে যেখানে থাকো সুস্থ থাকো সেই কামনা করি। পাশাপাশি আমাদের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে, আমরা আজকে তোমাদের সেই আত্মকর্মসংস্থান ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায় আলোচনা করবো। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, অর্থাৎ মূল আমাদের যে অধ্যায় সেই অধ্যায়টা আজকে আলোচ্য বিষয়, সাবজেক্টের নাম অনুসারে যে অধ্যায়টা। যাই হোক, আমরা প্রত্যেকেই জানি যে আত্ম, তাই না? আত্ম মানে কি? নিজে, আর কর্ম মানে কাজ। তাহলে নিজেই নিজের কর্মের সংস্থান করাকেই বলা হয় আত্মকর্ম সংস্থান। যদি আমরা আরো একটু ব্যাপকভাবে বলতে চাই যে আত্মকর্মসংস্থান কি, তাহলে এভাবে বলতে হবে যে মানুষ তার জীবিকা অর্জনের জন্য বৈধ পথে সদুদ্যোগী হয়ে যে সকল কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকে বলা যায় আত্মকর্মসংস্থান, এবং যার মাধ্যমে সে তার নিজের সংস্থান হবে, অর্থের সংস্থান হবে, পাশাপাশি সে আরো দুজনকে কাজের ব্যবস্থা করে দিতে পারে, অর্থাৎ সে নিজেই একজন উদ্যোক্তা। তাহলে আত্মকর্মসংস্থান মধ্যে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, তাই না? পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা দেখতে পাই যে দেশগুলো অর্থনৈতিক দিক থেকে এগিয়ে গিয়েছে, তাদের পিছনে অর্থাৎ পশ্চাতে কিন্তু এই আত্মকর্মসংস্থান বিষয়টি এসেছে। সে সকল দেশে আমরা দেখতে পাই যে তারা লেখাপড়া শেষ করার পরে চাকরির পিছনে সময় বেশি না দিয়ে সদুদ্যোগী হয়ে তারা নিজেরা একটা ফার্ম প্রতিষ্ঠা করছে এবং সেদিকে তারা এগিয়ে গেছে। তারা কিন্তু কারিগরি জ্ঞানের পরে বেশি জোর দেয়, যার জন্য তাদের উন্নতিটাও বেশি। অর্থাৎ এই কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে আমাকে দেশ এখন চিন্তা করছে যে হ্যাঁ, অর্থাৎ কমপক্ষে 50% আমাদের এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং দেশের অধিকাংশই বেকার। আর এই বেকার সমস্যার সমাধান করতে গেলে আত্মকর্মসংস্থানের কোনোই বিকল্প নেই। তাই আমরা তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরাও নিজেরা এই পড়াশোনার পাশাপাশি নিজেদের অর্থ সংস্থানটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা, অর্থাৎ আত্মকর্মের সময় এগিয়ে আসবা। তোমরা সকলেই চেষ্টা করবা যে হ্যাঁ, আমরা চাকরি করবো না, আমরা চাকরি দিই, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে স্লোগান, আশা করি তোমরাও সেই একই স্লোগানে তাল মিলাবে। যাক, এবার আমরা যে আত্মকর্মসংস্থান এই যে জনপ্রিয় হয়ে গেল, তাই না? এই জনপ্রিয় হওয়ার পর আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে কেন জনপ্রিয় হচ্ছে। অর্থাৎ পৃথিবীর যে মূল চালিকা শক্তি, এই চালিকা শক্তি পৃথিবী থেকে শুরু করে একদম নিচু লেভেলে যদি আমরা আমাদের পরিবারের দিকে তাকাই, সেই পরিবারের যে চালিকা শক্তি, এই প্রত্যেকটা চালিকা শক্তির পেছনে একটা জিনিসে কিন্তু মূলভাবে কাজ করছে। সেটা কি জিনিস? অর্থ। অর্থাৎ আমরা যা কিছু করতে যাই অর্থ ছাড়া কিন্তু কোনো কাজ না। অর্থই প্রাণ। অর্থ একটা পরিবারের চালিকা শক্তি, একটা রাষ্ট্রের চালিকা শক্তি এবং বিশ্ব চালিকা শক্তি। অর্থ ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারি না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অর্থাৎ বৈধ পথে নিজের শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করা। আর এই অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে গেলে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তাই আমরা সবাই এই আত্মকর্মসংস্থান সম্পর্কে জানবো এবং এই বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি যারা আমাদের নিকট আত্মীয় আছে বা আশপাশের বড় ভাই কাছে যারা আছে, প্রত্যেককে আমরা এই আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এখন এই আত্মকর্মসংস্থান কেমন হতে পারে? আত্মকর্মসংস্থান বিভিন্ন প্রকারের হতে পারে, অর্থাৎ সেলুন, যে চুল কাটে, ডাক্তারি, উকিল, ইঞ্জিনিয়ার, নার্সারি, হাঁস মুরগি চাষ, গরু পালন, মৌমাছি চাষ প্রভৃতি কিন্তু আমাদের আত্মকর্মসংস্থানের ভিতরে পড়ে। এখন এই সকল কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই একটু ব্যবসার সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ আমি যে প্রোডাক্ট বা যে পণ্য তৈরি করছি সেই পণ্যটা বাজারে অবশ্যই তার গ্রহণযোগ্যতা থাকতে হবে বা বিক্রয় করতে হবে। তাহলে ব্যবসা সম্পর্কে আমাদেরকে অবশ্যই একটু ধারণা নিতে হবে। ব্যবসা কি জিনিস আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবসা শব্দটির সাথে পরিচিত, অনেকেই জানি, অনেকেই বুঝি,
অনেকেরই হয় নিকটাত্মীয় বা পরিবারের যে গার্জিয়ান যার দ্বারা আমাদের অর্থ ব্যবস্থাটা হয়ে থাকে, সে হয়তো এই ব্যবসার সাথে জড়িত আছে। এজন্য আমরা এই ব্যবসা শব্দটা কিন্তু কম বেশি সকলেই শুনেছি বা জানি। এখন এই ব্যবসা কাকে বলে? মানুষ মুনাফা অর্জনের জন্য যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকেই বলা হয় ব্যবসা। ব্যবসা থেকে অবশ্যই হয় পণ্য তৈরি করতে হবে, না হলে আরেক জায়গা থেকে বা অন্য কিছু থেকে কিনতে হবে, কিনে তৃতীয় ব্যক্তিগত বিক্রি করতে হবে, তবে কিন্তু ব্যবসা হবে, অর্থাৎ হাত বদল হতে পারে। হাত বদল না হলে কিন্তু এই ব্যবসা কার্যক্রম হবে না। আমরা যদি আর কোনোভাবে ব্যবসার সময়টা বলতে চাই, তাহলে এগুলো বলতে পারে যে মানুষ মুনাফা অর্জনের জন্য বৈধ পথে যে সকল কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকেই ব্যবসা। তাহলে ব্যবসাটা কিন্তু অবশ্যই আমাদের বৈধ পথে হতে হবে। কোনো অসৎ বা অবৈধ উদ্দেশ্য থাকলে সেটাকে আবার ব্যবসা বলা যাবে না। পাশাপাশি আমাদের সরকার প্রত্যেক কিছু নির্ধারিত নীতিমালা আছে, নিয়ম দেওয়া আছে, সেই নিয়ম আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। এই নিয়মের বাইরে গিয়েও কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না, অর্থাৎ সবকিছু বৈধ। বাংলাদেশ সরকারের যেটা অনুমোদন দেয় সেই কাজটি কিন্তু আমরা করতে পারবো না। অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্স, যেটাকে আমরা ট্রেড লাইসেন্স বলে থাকি, সরকারের নিকট থেকে সেই ট্রেড লাইসেন্স নিতে হবে। সরকার নিকট থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। সরকার নিকট ট্রেড লাইসেন্স নিতে গেলে অবশ্যই সরকারের যে নিয়ম বা বিধিমালা আছে তার বাইরে হলে কিন্তু সে তোমাকে ট্রেড লাইসেন্স দিবে না। আর এই ব্যবসা থেকে অর্জিত যে অর্থ, তারপর অবশ্যই তোমাকে ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে হবে, তাই না? তাহলে এখন হয়তো কেউ বলতে পারো যে স্যার ওই অমুক জায়গায় দেখেছি মদের দোকান আছে। হ্যাঁ, থাকতে পারে, যদি বাংলাদেশ সরকারের কাছ থেকে সে অনুমোদন নিয়ে বৈধ পথে সে ওই বিজনেসটা করে, তাহলে কিন্তু এটা বৈধ। অর্থাৎ সে সরকারের নিকট থেকে আইনগতভাবে অনুমোদন নিয়েই ওই ব্যবসাটা করছে। কিন্তু সে যদি সরকারের নিকট থেকে কোনো অনুমোদন না নিয়ে এটি শুরু করে থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা ব্যবসা বলতে পারব না। বলতে যাচ্ছে তোমরা হয়তো দেখতে পারো তো বাদিক যে হ্যাঁ অমুক জায়গায় তুমি যেটা করতে পারো তোমাকে এত টাকা দিতে হবে। এই বাদিক কিন্তু আমাদের ব্যবসার মধ্যে আসবে। অর্থাৎ ব্যবসা হতে গেলে অবশ্যই তাকে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং বৈধ পথে তাকে যে সকল কর্মকাণ্ড করতে দেখবো সেটাকে আমরা ব্যবসার মধ্যে আনতে পারবো। কিন্তু যার আইনগত স্বীকৃতি নাই সেগুলোকে আমরা ব্যবসার মধ্যে আনতে পারবো না। আর ব্যবসা প্রতিষ্ঠান যখন দাঁড় করতে পারবে তখন সেখানে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাই না? কর্মসংস্থান কিন্তু বর্তমানে একটা কঠিন ব্যাপার। অর্থাৎ আমরা যেখানে যাই সব জায়গায় কিন্তু বেকারত্বের সংখ্যা বেশি। আমাদের দেশে যত কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাই সেখানে কারিগরি বা দক্ষ লোক প্রয়োজন। এই কর্মসংস্থানের ধারণা আমাদের সবাই থাকা উচিত যে কোথায় গেলে আমরা ভালো কর্ম পাবো বা আমি যে কর্মটা করছি সেটা আইনগত স্বীকৃতি কতটুকু ভালো হবে, এই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখন এই ব্যবসা উদ্যোগের যে ধারণা নিবে এবং যে ব্যক্তি এই ধারণায় উদ্যোগিত হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে তাকে আমরা বলতে পারি উদ্যোক্তা। এখন আছে ব্যবসা উদ্যোগ কাকে বলে? তাহলে আমরা প্রথমে বলব যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ পথে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য যে উদ্যোগ তাই হচ্ছে ব্যবসা। তাহলে ব্যবসা কিন্তু মূল লক্ষ্য, অর্থাৎ উদ্যোগটা কিন্তু অবশ্যই ব্যবসাকে কেন্দ্র করে। অর্থাৎ যেখানে আমরা ব্যবসা দেখতে পাবো না সেটাকে কিন্তু আমরা ব্যবসা উদ্যোগ বলতে পারবো না। আর যিনি এই উদ্যোগ গ্রহণ করবেন তাকে আমরা বলবো উদ্যোক্তা। উদ্যোক্তা যে কেউ হতে পারে। ব্যবসা করার চিন্তা ভাবনা সবার মধ্যে থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু উদ্যোক্তা হতে
উদ্যোক্তা হতে গেলে তার অনেক কিছু বিষয়ে জ্ঞান থাকতে হয়, তার কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তা না হলে কিন্তু আমরা উদ্যোগী বা উদ্যোক্তা বলতে পারবো না। অর্থাৎ তার মধ্যে কিছু চিন্তা ভাবনা থাকতে হবে, ধ্যান ধারণা থাকতে হবে, ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আমি যে লক্ষ্যটা স্থির করেছি বা আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা যেন অবশ্যই আমি বাস্তবায়ন করতে পারি। উদ্যোগ নিলাম নিয়ে তুমি থাকলাম, তাকে কিন্তু উদ্যোগটা বলা যাবে না। অর্থাৎ যে পরিকল্পনা বা লক্ষ্যটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সেই কাজটাকে বাস্তবায়ন যে করবে তাকে আমরা বলবো উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তার সঙ্গে কি আসলো, যে যিনি কোনো লক্ষ্য বা পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য এগিয়ে আসবেন বা রূপদান করবেন, সেই হচ্ছে উদ্যোক্তা। আর এই উদ্যোক্তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে একজন সফল উদ্যোক্তা বলতে পারবো। আমরা কিছু উদ্যোক্তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। উদ্যোক্তার বৈশিষ্ট্যকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য, সাধারণ বা ব্যক্তিগত বৈশিষ্ট্য। এখন মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি কি থাকতে পারে আমরা সে বিষয়ে একটু জানি। তীব্র আকাঙ্ক্ষা। তীব্র আকাঙ্ক্ষা অবশ্যই মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হবে। অর্থাৎ তার যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে হবে, এই আকাঙ্ক্ষা তার মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন। আকাঙ্ক্ষা, ক্ষমতা, অর্থাৎ সে যে ইচ্ছাটা পোষণ করলো তার এই আকাঙ্ক্ষা পূরণ করার মতো ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। আত্মবিশ্বাস, তাকে অবশ্যই আত্মবিশ্বাস হতে হবে, না আমি এটা পারবো বা আমার দ্বারা এই কাজটি সম্ভব হবে। স্বাধীনতা, তার ভিতরে অবশ্যই স্বাধীনতা থাকতে হবে। অর্থাৎ তার মধ্যে যত স্বাধীনতা থাকবে সে ততটাই নিজেকে গড়ে তুলতে পারবে এবং সে তার কাজের সাফল্য অর্জন করতে পারবে। স্বীকৃতি, তার মধ্যে অবশ্যই এই উদ্যোক্তার স্বীকৃতি থাকতে হবে। ঝুঁকি গ্রহণের ক্ষমতা, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে তাতে অবশ্যই ঝুঁকি আছে, ঝুঁকি ছাড়া কোনো কাজই চলতে পারে না। ইংরেজিতে একটা কথা বলে নো রিস্ক নো গেইন, অর্থাৎ ঝুঁকি ছাড়া কোনো ঝুঁকি না নিলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। মোর রিস্ক মোর গেইন, অর্থাৎ যত বেশি ঝুঁকি তত বেশি ইনকাম। তাহলে এই ঝুঁকি গ্রহণ করার মতো ক্ষমতা তার মধ্যে থাকতে হবে, যে না আমি এটা শুরু করতে গেলে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে পারে, তাহলে এই সমস্যাগুলো আমি কিভাবে সলভ করতে পারবো বা এটা আমার দ্বারা সলভ করা সম্ভব, এই যে ঝুঁকি গ্রহণের ক্ষমতা তার মধ্যে অবশ্যই থাকতে হবে। তারপর আসি মনোভাব। মনোভাব কিন্তু একটি অন্যতম মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। অর্থাৎ সে যে উদ্যোগ গ্রহণ করছে তার মধ্যে মনোভাবটাই কিন্তু আগে, তাই না? অ্যাটিটিউড, তার মনোভাবটা আমাকে অবশ্যই দেখতে হবে। অর্থাৎ
উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে মনোভাবটা কিন্তু অন্যতম গুরুত্ব বহন করে। উদ্ভাবনী ক্ষমতা, তার মধ্যে নতুন নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালে অনেক প্রতিযোগী ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আসবে, প্রতিযোগী পণ্য বাজারে আসবে। তখন আমার এই যে পণ্য আমরা আরম্ভ করলাম সেটাকে একটু মডিফাই করা বা আরো কিভাবে ডেভেলপমেন্ট করলে বাজারে ভোক্তারা বেশি খাবে বা আমার পণ্যটা বেশি বাজারে প্রসার লাগবে, এই জন্য কিছু তার মধ্যে উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ নতুন নতুন কিছু কৌশল তাকে অবলম্বন করতে হবে। তাহলে উদ্ভাবনী ক্ষমতা কিন্তু উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস, এই যে চ্যালেঞ্জ, এই সাহস কিন্তু সবার মধ্যে থাকে না, কিন্তু একজন উদ্যোক্তার মধ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আমি যখন কোনোকে ছাড়ছি, আমার এর অনেক প্রতিযোগী পণ্য আসবে এবং তাদেরকে আমাকে অবশ্যই প্রতিক্রিয়া করতে হবে করে আমার পণ্যটাকে বাজারে একটা গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসতে হবে। তার মধ্যে কিন্তু অবশ্যই থাকা উচিত। অধ্যবসায়, উদ্যোক্তাকে অবশ্যই অধ্যবসায় হতে হবে। তাকে বিভিন্ন বাজারের প্রতিযোগীরা আসছে, তাদের পণ্যের গুণগত মান, এ সমস্ত বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে বা একটু অধ্যবসায় করতে হবে যে হ্যাঁ আরো কিভাবে তার মধ্যে কিছু কাজ করলে আরো কিছু ভালো অবস্থানে যাওয়া যায়, এই জন্য তাকে অবশ্যই অধ্যবসায় হতে হবে। এবার আমরা আসি অর্থনৈতিক বৈশিষ্ট্য। অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখতে পাই? পেশাগত অভিজ্ঞতা, অর্থাৎ একজন ব্যক্তি যার ব্যবসায় স্বীকৃতি ছিল, যে পেশাগত একজন ব্যবসায়ী, সে যখন কোনো উদ্যোগ গ্রহণ করবে তখন কিন্তু সে প্রথম থেকে অর্থনৈতিক দিক দিয়ে ভালোভাবে এগিয়ে যাবে। এই অভিজ্ঞতা কিন্তু সবার মধ্যে থাকে না। আমাদের এই অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে উদ্যোক্তার এই অর্থনৈতিক বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই অন্যতম। আর এই পেশাগত অভিজ্ঞতা তার মধ্যে অন্যতম। পেশাগত অভিজ্ঞতা যত বেশি থাকবে সে তত বেশি দ্রুত সফল হতে পারবে। মূলধনের যোগান ও ব্যবস্থা করা, আমরা প্রত্যেকেই জানি মূলধন হলো কারবারের বা ব্যবসা প্রতিষ্ঠানের চালিকা শক্তি। অর্থাৎ অর্থ ছাড়া তো পৃথিবী চলে না। আমরা প্রথমে বলেছি পৃথিবীর মূল চালিকা শক্তি কিন্তু অর্থ। তাহলে সেই মূলধনের যোগান কি করে হবে, এটা কিন্তু অবশ্যই উদ্যোক্তার মধ্যে আগে থেকে জ্ঞান থাকতে হবে এবং এটা ব্যবহার করার মতো ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। প্রযুক্তিগত অভিজ্ঞতা, অর্থাৎ বর্তমানে প্রযুক্তির ব্যবহার বেশি। আর যখন আমরা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান করি অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপন করি, তাহলে তো প্রযুক্তির কোনো বিকল্প নেই। আর এই যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবো ততই ব্যবসার কার্যক্রম থেকে অর্থাৎ বেশি সম্প্রসারিত হবে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব। এই জন্য অবশ্যই নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তাকে অবশ্যই সম্যক ধারণা থাকতে হবে। এবার আসি সামাজিক বৈশিষ্ট্য। সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ে? একজন ব্যক্তির প্রত্যেক গুণাবলীর প্রতিফলন কিন্তু এই সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে আসবে। সামাজিক কার্যকলাপে উদ্যোগ গ্রহণ, অর্থাৎ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এতে ব্যবসায় কিন্তু অনেকটাই একটা বিজ্ঞাপনের কাজ করে। অর্থাৎ সামাজিক কোনো ক্ষেত্রে যখন ওই প্রতিষ্ঠান ভূমিকা রাখবে তখন জনগণ ওই প্রতিষ্ঠান সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণা ভিতরে জন্মাবে এবং তারা কিন্তু ওদিকে এগিয়ে আসবে। বংশমর্যাদা ও পারিবারিক বৈশিষ্ট্য কিন্তু এই সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। এবার আসি সাধারণ বা ব্যক্তিগত বৈশিষ্ট্য। সাধারণ বা ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে কি কি আসতে পারে? ব্যক্তির শিক্ষা, অর্থাৎ একজন ব্যক্তি বা একজন উদ্যোক্তা যদি সুশিক্ষিত হয় তাহলে সে অবশ্যই অতি দ্রুত তার ব্যবসার সাফল্য নিয়ে আসতে পারবে। বয়স, বয়সের কিন্তু একটা ব্যাপার আছে। অর্থাৎ মানুষের প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু মেধাশক্তি বা সে অধিক পরিশ্রম দিতে পারে, কিন্তু পরে কিন্তু সম্ভব হয় না। এই জন্য বয়সের বিষয়টা অবশ্যই দেখতে হবে। একজন উদ্যোক্তার বয়সের বিষয় কিন্তু অন্যতম। তারপর আকর্ষণ
আকর্ষণীয় ব্যক্তিত্ব ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। অর্থাৎ একজন উদ্যোক্তার আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকতে হবে, অর্থাৎ তাকে দেখে সবাই অনুপ্রাণিত হবে এবং এগিয়ে আসবে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। ত্যাগী মনোভাব, একজন উদ্যোক্তাকে অবশ্যই ত্যাগী হতে হবে, অর্থাৎ কোনো একটি ছোট বিষয়কে নিয়ে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, অর্থাৎ তাকে সবসময় স্যাক্রিফাইসিং মানসিকতা রাখতে হবে। আন্তরিকতা, আন্তরিকতায় কিন্তু সকল কাজের সাফল্যের মূল। অর্থাৎ আমি যে লক্ষ্যে আমার ব্যবসা প্রতিস্থাপন করলাম, যে উদ্যোগটা আমি গ্রহণ করছি, সেই উদ্যোগটার জন্য আন্তরিক থাকতে হবে। এই প্রতিষ্ঠানের সকল কর্মচারী বা সকল লেভেলের কর্মকর্তাদের সঙ্গে আমাকে অবশ্যই আন্তরিকতার প্রদর্শন করতে হবে। তাহলে আন্তরিকতা কিন্তু তার ব্যক্তিগত বৈশিষ্ট্যের একটি অন্যতম কালিদানযোগ্য বিষয়। যাই হোক, আজকে এটুকুই। তোমরা বাসায় এগুলো একটু ভালো করে দেখবা। উদ্যোক্তার বৈশিষ্ট্য আরো অনেক বৈশিষ্ট্য তোমরা পেতে পারো। তোমরা অবশ্যই একটু বই বের করে এগুলো দেখবে, আরো নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর যাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।